আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান সর্বাত্মক লকডাউনে রাজধানীর মূল সড়কে মানুষের আনাগোনা কম থাকলেও অলিগলি বা ছোট রাস্তা ও বাজারে মানুষের ভিড় থাকছে চোখে পড়ার মতো। খোলা রয়েছে অলিগলির দোকানপাট ও চায়ের দোকান। এতে বাড়ছে করোনা ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনেরও বিকল্প নেই। জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। অফিস বন্ধ থাকা বা কর্মহীন থাকা মানুষদের পদচারণায় রাজধানীর অলিগলিগুলো বাজারে পরিণত হয়। কোনো প্রকার স্বাস্থ্যবিধি তো দূরের কথা, দেদারসে চলছে আড্ডা। দোকানপাট অবাধে চলছে, কেউ কেউ দোকানের শাটার অর্ধেক খুলে রাখেন। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শব্দ পেলেই শাটার নামিয়ে ফেলেন। রাজধানীর গলিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এ সকল মানুষের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে নানা অজুহাত দেখান তারা, দেন দায় সারা উত্তর। নিয়ম নাই, কি করবে এখন, জায়গা নাই তো। আমি এই গরমে রোজা রাখছি, আমার তো মাস্ক নিয়ে আমার শ্বাস প্রশ্বাসের নিজের গন্ধগুলো নিজেই শুনতেছি, তবে পড়তে হবে, এটা হলো বড় বিষয়, পড়তে হবে। আচ্ছা, এছাড়া এটা হলো ঝুঁকিপূর্ণ, এটা বটে, কিন্তু আমরা তো সচরাচর কেউ মানতেছি না। আসলে এটা আমাদের জন্য আরেকটু সরকার প্রশাসন আরেকটু কড়াকড়ি হওয়া উচিত। তবে বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, করোনা বিস্তার রোধকল্পে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে হবে, অন্যথায় লকডাউনের সুফল মিলবে না। তো ভাইরাসের বিস্তার রোধ করতে গেলে আপনার এই মেইন রোডের লকডাউনকে সফল করাটাই কিন্তু একেবারে আমাদের সবকিছু করে দিবে না। আসলে এলাকা মহল্লার অলিগলিতে যে লকডাউনের কার্যকারিতা, সেটা কিন্তু বিরাট একটা ভূমিকা রাখবে, এবং আমার দৃষ্টিকোণ থেকে ওই ভূমিকাটাই আসলে ভাইরাসের বিস্তার রোধ করতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। এছাড়াও সকলকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলাচল করার আহ্বান জানান তিনি। আমি শুধু একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মানছে না তারা একবার শুধু দেখুক করোনা রোগীদের কি করুণ পরিণতি। এটা যদি তারা স্বচক্ষে দেখে, তাহলে আমার মনে হয় না তারা এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবে। সরকার নির্দেশিত মোতাবেক সম্পূর্ণভাবে যদি আমরা লকডাউনটি পালন করি, এতে আমরা উপকৃত হব এবং এই করোনা মহামারী থেকে আমরা কিছুটা হলেও নিস্তার পাবো। করোনা রোধে প্রয়োজন সর্বাত্মক স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। এক্ষেত্রে মূল সড়কে প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো হলেও রাজধানীর অলিগলি তার বিপরীত চিত্র। তাই করোনা রোধে আরো তৎপর হবে প্রশাসন। আমরা চাচ্ছি। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল উদ্বোধনের দ্বিতীয় দিনেই বৃদ্ধি পেল করোনা রোগীর চাপ। নতুন এই হাসপাতালটিতে রয়েছে 100 শয্যার আইসিইউ। এছাড়াও ওষুধ ও অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামাদির ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। বিস্তারিত মুসামিয়া প্রতিবেদনে। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালে যাত্রা শুরু হয়েছে। 1000 বেডের এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল। রোববার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেক এই হাসপাতাল উদ্বোধন করেন। করোনা রোগীদের জন্য সার্বিক ব্যবস্থা সহ চিকিৎসা সেবা দিতে 500 চিকিৎসক, 700 নার্স, 700 স্টাফ থাকবে এই হাসপাতালটিতে। ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের উদ্বোধনের কথা শুনে দূর দূরান্ত থেকে করোনা রোগীরা ভর্তির জন্য ভিড় করছে। টিভিতে দেখলাম, টেলিভিশনে দেখে আজকে এখানে নিয়ে আসছি। তো অলরেডি ইমার্জেন্সিতে আছে, তারা দেখতেছে, পর্যবেক্ষণে আছে, আইসিইউ দিবে বলছে, তো পর্যবেক্ষণে আছে। তো খুব সুন্দর একটা পরিবেশ এবং সার্ভিসও ভালো। আমরা অনেক খুশি এই জন্যই, কারণ এখানে কোনো টাকা পয়সা কিছুই প্রয়োজন হইতেছে না, ঠিক আছে? তো এই জন্য এখানে আসলাম, দেখি এখন কি হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের সংক্রমণ ও মৃত্যু অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর 5টি বিশেষায়িত হাসপাতাল। তাই এই হাসপাতালের উদ্বোধন করোনা চিকিৎসায় ভূমিকা রাখবে বলে জানালেন প্রকল্প কর্মকর্তা। তো আমরা কেবল শুরু করেছি, তো আমরা 250 বেড দিয়ে শুরু করেছি। কালকেও বলেছি আমরা যে আজকে আমরা 50 বেডের আইসিইউ, 50 বেডের ইমার্জেন্সি আর 150 বেড হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল রুম, সেগুলি দিয়ে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা এটা প্রতিদিনই আমরা আমাদের সক্ষমতাগুলো বাড়াবো এবং ইনশাআল্লাহ এই মাসের 29 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমাদের 1000 বেডের ক্যাপাসিটি আমাদের ডেভেলপ করে যাবে, আশা করছি। বহুল আকাঙ্ক্ষিত ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল করোনা চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। মোহাম্মদপুর থানার নাশকতা মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার বেলা 11টার পর মামুনুল হককে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে পুলিশ। 2020 সালে মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম কবির সহ 3 পুলিশ সদস্য। সোমবার বেলা 11টায় মোল্লাহাট উপজেলার উদয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক, তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। মোল্লাহাটে হেফাজত কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনায় আহতের এ ঘটনা ঘটে বলে জানান বাগেরহাট পুলিশ সুপার KM আরিফুল হক। সিরাজগঞ্জের সলঙ্গায় গোয়াল ঘরে কয়লার আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল নজরুল ইসলাম নামের এক যুবকের। অগ্নিকাণ্ডে 2টি টিনের ঘর ও মালামাল ভূষীভূত সহ মৃত্যু হয় 2টি গবাদি পশুরও। সোমবার ভোর রাতে সলঙ্গা থানার ফেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাঁচানো যায়নি নজরুলকে। চট্টগ্রামের বাঁশখালীতে তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জেলা কমিটি। সোমবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এমদাদুল হক মিল্লাত সহ স্কোপভুক্ত নেতৃবৃন্দ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে আটক হয় ইমরান নামের এক মাদক ব্যবসায়ী। এ সময় জব্দ করা হয় 3 কেজি 500 গ্রাম গাঁজা। সোমবার সকাল 9:30টার দিকে জেলার জীবননগরের বাঁকা এলাকায় ব্রিকফিল্ডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ র্যাব 6। এতে নেতৃত্ব দেন র্যাব 6-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল উদ্দিন। লকডাউনে আয় উপার্জন বন্ধ, কাঁচা বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। এতে দিশেহারা উত্তরবঙ্গের নিম্ন আয়ের মানুষজন। পাশাপাশি সাধারণ ক্রেতারাও বলছেন বাজার দর অসহনীয়। খুলতে শুরু করেছে রংপুরের সকল দোকানপাট। সরবরাহ স্বল্পতা এবং পরিবহন সংকটের অজুহাতে বেড়েছে মাছ, মাংস, শাকসবজি, চাল, ডাল, চিনি সহ সকল ভোগ্যপণ্যের দাম। দাবি উঠেছে বাজার মনিটরিংয়ের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরে মানছেন না কেউ সরকার ঘোষিত লকডাউনের নীতিমালা। পাইকারি দোকান থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ধীরে ধীরে খুলতে শুরু করেছেন সকল দোকানপাট। স্বাস্থ্য বিধি মানাতে ঢিলেঢালা প্রশাসনের কার্যক্রম। তবে রংপুরের কাঁচা বাজারে দেখা যায় অন্যরকম চিত্র। লাগামহীন মূল্যবৃদ্ধি, এতে কষ্টে রয়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষজন। তাদের দাবি বাজার মনিটরিং করার। খেয়ে বাঁচতে হবে এই অবস্থা। বাবা, পুঁটি মাছ 400 টাকা কেজি, বুঝতেছ না কত সস্তা দাম। তো লকডাউনের কারণে তো মানুষের হাতে টাকা পয়সাও নেই, জিনিসপত্রের দাম বেশি। যেরকম আপনার ডাল, শুকনা জিনিস, তেল, এগুলোর দাম মানে অতিরিক্ত বাড়তে। তরিতরকারি মোটামুটি কম বেশি কষ্ট কিনতে পারবো, কিন্তু চাল, তেল, ডাল এগুলো যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের কোনো কাজ নাই, বেকার, এরা না খেয়ে মারা যাবে, রোজাও করতে পারবে না। এদের দিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। রমজানের প্রথম দিন থেকেই চলে লকডাউন। দুয়ে মিলে আকাশ ছোঁয়া সকল নিত্য পণ্যের দাম। জিনিসপত্রের আমদানি কম এবং পরিবহন সংকট সহ নানান অজুহাতের কথা বলছেন ব্যবসায়ীরা। এই যে মরিচ নেয় না, 5 টাকা 6 টাকা কেজি মরিচ, গাড়ি ঘোড়া না হলে যায় কেমন করে বাইরে? বেচাকেনা নাই, লোকজন নাই বাজারে, কেমন করে বিক্রি হয়? মারলে বসে দোকানে খরচা কত, কামাই তো নাই, বেচাকেনা তো নাই, কাস্টমার নাই, দোকানদারি হচ্ছে না, মানুষ বাইরে যেতে পারতেছে না, আতঙ্কে বাইরে হয় না। এখন তো লকডাউন তুলে নিলেই ভালো হয়। বাজারে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো গেলে কমে আসবে ভোক্তা হয়রানি, ফিরে আসবে স্বস্তি। করোনাকালীন সরকারের শক্ত পদক্ষেপে নিয়ন্ত্রণে থাকবে বাজার, এমনটাই মত সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
পাবনার ঈশ্বরদীতে রোববার রাত 11টার দিকে একই সময়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 4 জনের। কলা বোঝাই একটি ট্রাক উপজেলার শাহাপুরের হুদিপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে খানাখন্দ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন কমপক্ষে 6 জন। অন্যদিকে ঈশ্বরদী কুষ্টিয়া সড়কের বড়ইচারা এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম। চুয়াডাঙ্গায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আটক করা হলো সোহেল রানা নামের পুলিশের এক ভুয়া এসআইকে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় জব্দ করা হয় বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, মোটরসাইকেল এবং মোবাইল ফোন। প্রথম শ্রেণী পাশ লক্ষ্মীপুরের আব্দুল মতিন নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রীর PS1 হিসেবে। এমন পরিচয় দিয়েই সরকারের বিভিন্ন দপ্তরে আর্থিক প্রতিষ্ঠানের রূপ পাল্টিয়ে নানা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে মতিন। ব্যাংক বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। শুধু তাই নয়, জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন র্যাবের হাতে গ্রেফতার হওয়া এ প্রতারক। সোমবার দুপুর 12টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং এর আয়োজন করে সাংবাদিকদের এসব তথ্য জানায় র্যাব 11 লক্ষ্মীপুর ক্যাম্প। এর আগে জেলার রামগতি থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও 12টি মামলা রয়েছে বলেও জানানো হয়। এ ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।